আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আহ, আপনি আপনার কি মনে হয় আসলে এই মুহূর্তে চীন সফরে আমাদের পানি সম্পদ মন্ত্রী যোগ দেওয়াটা, এটা কি তিস্তা ব্যারেজ নিয়ে যে আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল, সেক্ষেত্রে কোন নতুন পদক্ষেপ বলে আপনি মনে করছেন? না, ডেফিনেটলি পানি সম্পদ মন্ত্রীকে যে জরুরি ভিত্তিকে জয়েন করতে বলছেন তার সফরে, এটা একটা গুরুত্ব বহন করে। এবং আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে কয়েকটা বিষয় নিয়ে চীনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনার কথা আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টা, আর একটা আছে নদী ব্যবস্থার কথাও আছে। এগুলি এইসব বিষয়গুলি আছে। তাছাড়া তো আপনার এই ব্যবসা বাণিজ্য অন্যান্য প্রজেক্টের বিষয়গুলিও আছে। তাই পানি সম্পদ মন্ত্রীকে ডেকে নেওয়া মানে হচ্ছে তিস্তা নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এবং ওই সাথে হয়তো অন্যান্য নদীর বিষয়েও, নদী ব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে। তিস্তায় আসলে যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল, তিস্তা ব্যারেজ করবে মহাপরিকল্পনা, এর আগেও আমরা শুনেছিলাম যে চীন এটা নিয়ে কাজ করবে, এবং আমরা এমনও শুনেছিলাম যে সেই কাজটা যখন চীনকে দেওয়া হবে নাকি ভারতকে দেওয়া হবে, এটা নিয়ে আমাদের এক ধরনের দোটানা চলছিল। শেখ হাসিনা আমলে, শাসন আমলের শেষ দিকে আমরা শুনেছিলাম যে নাকি ভারতকে দেওয়া হবে, ভারত করে দেবে। আহ, আসলে এই পরিকল্পনাটা কি ছিল? এটা হলে আমাদের কি লাভ হতো? চীন যেভাবে করতে চাচ্ছিল তার সঙ্গে ভারত যেভাবে করতে চাচ্ছিল, এর মধ্যে কোনো কি বিরোধ আছে কিনা? তাহলে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করা দরকার। আমাদের যে তিস্তা নদী একটা গুরুত্বপূর্ণ নদী, যেটা সিকিমে 22,000 ফিট উপরে আহ পর্বত থেকে ওটার উৎপত্তি। এটা সিকিম, তারপরে পশ্চিম বাংলার কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এসব দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের এই নীলফামারীতে এটা প্রবেশ করে। এই হচ্ছে, কিন্তু এই জলপাইগুড়িতে, দার্জিলিং এর কাছাকাছি, এইখানে একটা পশ্চিম বাংলা মানে ভারত সরকার একটা বাঁধ দিয়েছে, যেটাকে নাম বলা হয় গজলডোবা বাঁধ। কিন্তু এই নদীতে আরো উজানে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র, জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। ওইগুলো রান অব দি রিভার, এবং কিছু কিছু পানি তো সেচের জন্য তারা নিয়েই যায়। কিন্তু গজলডোবাটা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে গেছে। এখানে এরা বলে 80%, 85%, 90% পানি তারা ডাইভার্ট করে শুষ্ক মৌসুমে, গ্রীষ্ম, বর্ষাকালে না। বর্ষাকালে পানি বেশি, শুষ্ক মৌসুমে তারা ডাইভার্ট করে নিয়ে যায়, অ্যাকচুয়ালি সবই নিয়ে যায়। যার ফলে বাংলাদেশের যে 115 কিলোমিটার তিস্তা নদী, এইখানে পানি থাকে না শুষ্ক মৌসুমে। কোনো বছর থাকে সামান্য কিছু। এটাই হইতেছে মূল ব্যাকগ্রাউন্ড। এর সাথে আরেকটা বিষয় এসে যোগ হয়েছে যে পশ্চিম বাংলার সরকার সম্প্রতি যে বাজেট ঘোষণা করেছে, সে বাজেটে কিন্তু 11,000 কোটি রুপি তারা বরাদ্দ করছে যে তিস্তা প্রজেক্টের জন্য। এইখানে যেটা আমরা জানতে পারলাম যে এই গজলডোবার আগে যে দুইটা ক্যানাল আছে, এই দুই পাশে দুইটা ক্যানাল, এটা দিয়ে তো পানি তারা নিয়ে যায়। এর উপরেও আরো দুইটা ক্যানাল করতে চাচ্ছে, অর্থাৎ তারা সেচের যে তাদের যে 9 লক্ষ হেক্টর জমিতে তারা সেচ দেয়, এটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতে চাচ্ছে। এখন যদি এটা তারা করে এটা যদি তারা করে, তাহলে আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি। আমরা কোনো পানি এখনই পাই না, কোনো পানি আমরা পাবো না শুষ্ক মৌসুমে। সেইটার পরিপ্রেক্ষিতে একটা পরিকল্পনা নিতে চাচ্ছে, যাতে বর্ষাকালে যে পানি আসে এটা ধরে রেখে গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে ব্যবহার করা যায় কিনা। এটাই হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, অর্থাৎ ভারতের উপর নির্ভরতা কমিয়ে আনার একটা প্রচেষ্টা। এখন যেসব কথা বলা হয় যে তিস্তার পরিকল্পনা সব রেডি, টাকা দিলেই হয়ে যাবে, বা একটা
ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের চুক্তি হবে, এটা কিন্তু সঠিক না। তিস্তার যে পরিকল্পনার কথা বলা হয় যে পাওয়ার কনস্ট্রাকশন, একটা চায়না পাওয়ার বলে একটা কোম্পানি আছে, বিশাল কোম্পানি। এই কোম্পানি একটা কনসেপ্ট পেপার, ধারণাপত্র এবং তার একটা ভিডিও তারা তৈরি করছে, একটা 3D ভিডিও তারা তৈরি করে ওইটাকেই বলা হচ্ছে যে ওইভাবেই হবে। কিন্তু ডিটেল যে হাইড্রোলজিক্যাল সার্ভে, সেডিমেন্টেশন সার্ভে, টপোগ্রাফি সার্ভে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডিজ, অনেক কিছু লাগে, যেমন স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এই ধরনের যত কিছু আছে, ফিজিবিলিটি, প্রি ফিজিবিলিটি, এগুলি কিন্তু খুব একটা করা হয় নাই, সামান্য কিছু হয়তো করা হয়েছে। এইটাই এখন করতে হবে। এইটা করে তারপরে আপনার কত টাকা লাগবে, কিভাবে হবে, এগুলি নিয়ে আলোচনা হবে। সুতরাং যদি এই আলোচনাটা হয়, এখানে ডেফিনেট আলোচনা উঠবে, এবং চীনের সাথে যদি চীনকে দিয়ে এই প্রজেক্টটা করতে হয়, তাহলে স্টাডি করা, এইসব বিষয়েই তারা চুক্তি করবেন কিংবা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করবেন, এটাই আমার ধারণা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি এই সফরে আলোচনা উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়, তারপরেও এই কাজ শুরু হতে হতে আরো সময় লাগবে। হুম হুম কাজ শুরু হতে তো আরো কমপক্ষে 2-3 বছর লাগবে, মিনিমাম 2 বছর লাগবে তো স্টাডি করতে। তারপরে ডিজাইন করে ঠোরে একনেকে পাশ করে ফাইন্যান্স হয়তো চায়নায় দিল। এটা এটা যে সহসা কালকেই শুরু হয়ে যাবে তা কিন্তু না। যেটা পদ্মা ব্যারাজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সকল ধরনের স্টাডি কিন্তু অনেক আগে থেকে করা হয়েছে। এই আমাদের যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর ওয়ার্কো, এরা বিদেশি কোম্পানির সহযোগিতায়, এক্সপার্টদের সহযোগিতায় ওইসব স্টাডি করে একটা নকশা কিন্তু তারা করছেন, একটা ইঞ্জিনিয়ারিং নকশা তারা করছেন, এবং ওইটার উপর ভিত্তি করেই কিন্তু একনেকে এই প্রজেক্টটাকে পাশ করানো হয়েছে। সেই ক্ষেত্রে পদ্মা ব্যারেজের কাজটা অনেক আগানো আছে, তিস্তার কাজটা আগায় নাই। তিস্তার কাজটা না আগানোর একটা কারণ হতে পারে যে এটা সবসময় ভারত এখানে এক ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ বিরোধিতা করে আসছে। যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে চায়নার সহযোগিতা করতে চাইলেন, তখন ভারত বলল যে না, এর সাথে আমরাও জড়িত থাকবো, আমাদেরও এক্সপার্টের সাথে জড়িত থাকতে হবে। এই ধরনের নানাবিধ আহ, মানে আহ, গোলমাল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই কিন্তু শেষ পর্যন্ত এটা আগায় নাই। কিন্তু এটা আমাদের আহ, জীবন মরণের সমস্যা। আমাদেরকে এই তিস্তার পানি ধরে রেখে হোক বা ভারতের সাথে আরো বেশি দর কষাকষি করে হোক, যেভাবেই হোক, পানির একটা ব্যবস্থা আমাদের করতে হবে। তা না হলে ওই যে ডিস্ট্রিক্ট গুলি, এই যে আপনার রংপুরের ডিভিশনের, এইগুলির ইকোলজি ধ্বংস হয়ে যাচ্ছে, কৃষি হতে পারছে না, বায়োডাইভার্সিটি ড্যামেজড হচ্ছে। এটা এটা একটা জরুরি সমস্যা, একটা মানবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওই অঞ্চলের জন্য। আচ্ছা, একটা জিনিস, এই আপনার যেটা পদ্মা ব্যারেজ যেটা বলা হচ্ছে আর কি, পদ্মা ব্যারেজ তো অনেক অর্থনৈতিক ইনভলভমেন্টের ব্যাপার আছে এখানে। তো এই পদ্মা ব্যারেজ নিয়েও কিন্তু নানা ধরনের মানে আপনার ভিন্ন মত আমরা শুনতে পাচ্ছি। কদিন আগে আমার এই অনুষ্ঠানে আমাদের আরেকজন অতিথি উনি বলছিলেন যে পদ্মা ব্যারেজ যদি হয়, সেটা নাকি আমাদের আপনার ইকোলজিক্যাল নানা রকম প্রবলেম তৈরি করতে পারে। মোহনার দিকে বেশ কিছু জনপদ নাকি ভেসে যেতে পারে। পলির প্রবাহ কমে গেলে সেই সমস্ত পানির তখন বেগ বেড়ে যায়, এবং বেগ বেড়ে গেলে এগুলো হতে পারে। এই ধরনের যে কথাগুলি বলা হচ্ছে, এই কথাগুলো কতটুকু আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়? না, এখানে আপনি সেই প্রোগ্রামটা আমি দেখেছি, দেখেছি সেখানে যে ভদ্রলোক বলছেন এটার খুব একটা ভ্যালিডিটি নাই। বলছে যে সেডিমেন্ট যাবে না, সব সেডিমেন্ট আটকা পড়ে থাকবে। অ্যাকচুয়ালি সেডিমেন্টের বিষয়টা, আমি যদিও হাইড্রোলজিস্ট না, আমি সাধারণ একজন বায়োলজিক্যাল সায়েন্সের লোক, ইকোলজির লোক। সেডিমেন্ট, আপনার 20% সেডিমেন্ট কিন্তু ফারাক্কার উজানে থেকে যায়। আমরা যে নর্মাল সেডিমেন্ট আসার কথা, তার 20% সেই থেকে যায়, যেহেতু ওইখানে পানি কিছুটা স্লো ডাউন হয়। আর তারপরে যে পানিটা আসে, সেই পানিটা আপনার সেই পানিটা আমাদের এখানে সেডিমেন্ট নিয়ে যাবে একেবারে মোহনা পর্যন্ত, মেঘনার মোহনা পর্যন্ত চলে যাবে, এটাই কথা। কিন্তু পদ্মা ব্যারেজ যদি হয়, সব সেডিমেন্ট তো এখানে আটকা পড়বে না। পড়বে না কেন?
আপনার পদ্মা ব্যারেজ হচ্ছে যে এখানে পানি স্টোর করা হবে। পানি তারা স্টোর করবে যতদূর আমি জানি, যখন পানি কমা ধরে, আমরা বলি গ্রামে বলে টান দেয়, যখন কমা শুরু করে অক্টোবর নভেম্বরে, সেই সময় তারা পানিটা ধরবে। কিন্তু সেডিমেন্টটা আসে কিন্তু জুন জুলাই আগস্ট, ওই সময় বেশি সেডিমেন্ট আসে। আরেকটা বিষয় হলো যে পানিটা ধরে রাখা হবে বর্ষার সময়। টোটাল পানি পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র, এই বেসিনে সারা বছর যে পানি আসে তার পরিমাণ হচ্ছে আপনার 1100 বিলিয়ন কিউবিক মিটার থেকে 1200 কিউবিক 1200 বিলিয়ন কিউবিক মিটার, অর্থাৎ ও প্রচুর পানি আসে। এখন সেই পানির থেকে যদি আপনি 3 বিলিয়ন কিউবিক মিটার পানি রাখেন, লেস দেন 0.3% কম, যার ফলে এখানে যে ওইখানে সেডিমেন্ট ঘাটতি হবে, আহ, সারা দক্ষিণবঙ্গ আহ, ডুবে যাবে ইত্যাদি ইত্যাদি। এগুলি এগুলি হলো আপনার, এটা কোনো সাইন্টিফিক ভিত্তি আছে বলে আমার জানা নাই। এটা এটা কেউ বলতে পারবে না যে একেবারে এটা করার জন্য দক্ষিণবঙ্গ ভেঙে যাবে, এই ধরনের কথা একজনে বললেন, শুনলাম। আর তবে সেডিমেন্ট ঘাটতি হওয়ার সম্ভাবনা খুব কম। আর এখানে যে পলি পরে একেবারে নদীর তলদেশ, পাংশার উপর থেকে রাজশাহী পর্যন্ত তলদেশ অনেক উঁচা হয়ে যাবে, সেটারও নাই। কারণ ওই সময় নর্মাল ফ্লো থাকবে, কারণ তখন তো পানি আটকানো হবে না। আবার তাছাড়া এরা বেশ কিছু আন্ডার সুইচ করছে, অর্থাৎ নিচের দিকে পানিটাকে ছাড়বে। ছাড়ার ফলে যে পলিটা আপনার ডাউন স্ট্রিমে জমা হবে, সেটাও কিন্তু আপনার ফ্লাশ আউট হয়ে যাবে। ওইখান থেকে যে রাজবাড়ী থেকে গোয়ালন্দ কত 13-14 কিলোমিটার, এখানে যে যমুনার পানিটা তো এখানে ব্যাপক পানি, ও পানি ইনভার্স ফ্লো এদিকে হতে পারে। সুতরাং এইটা খুব যে বিশাল কোনো সমস্যা হবে, এটা কিন্তু আমার সাধারণ একজন মানুষ হিসেবে, এই নদী নদী কিছু কাজ করছে তার থেকে আমার এটা ধারণা হয় না। এটার বেশ এক্সাজারেটেড করা হচ্ছে। মানে আমি আবার একটু আমার মতো করে বোঝার চেষ্টা করি। আপনি হয়তো এক্সপার্ট মানুষ, আমাদের আমি সহ আমার দর্শকদের অনেকে হয়তো অনেক কিছু টেকনিক্যাল বিষয়গুলো বুঝি না আমরা। আমি আরেকটু আপনার কাছে ক্লিয়ার হতে চাই। এই যে ব্যারেজ যেটা তৈরি করা হচ্ছে পদ্মা অথবা তিস্তা, এটার মূল তত্ত্বটা হচ্ছে যে বর্ষাকালে যখন প্রচুর পানি আসে, তখন সেই পানিটাকে আমি পার্শ্ববর্তী একটা রিজার্ভারের মতো করে সেখানে পানিটাকে ধরে রাখবো, এবং সেটা বিশাল একটা হবে। এবং সেই ধরে রাখার পর শুকনো মৌসুমে যখন ভারত আমাদের পানি বন্ধ করে দেবে অথবা কমিয়ে দিবে, তখন আমার এই ধরে রাখা পানিটা আমি ব্যবহার করব আমাদের কৃষিকাজে, সেচ কাজে, অথবা অন্য অন্য ব্যবহার, নদীতে যে স্বাভাবিক ব্যবহার হয় সেখানে ব্যবহার করব। এই তো মূল তত্ত্বটা, নাকি? না, এখানে একটুই আছে, ঠিক আছে তত্ত্বটা। তবে পানিটা পাশে কোনো আলাদা কোনো জায়গায় ধরে রাখার কথা না। পানিটা ধরে ধরে রাখবে ইন স্ট্রিম, মানে নদীর নদীর মধ্যে। নদীর মধ্যেই ধরে রাখবে। দুই পাশে তারা এম্বাঙ্কমেন্ট করবে, বেশ কিছু জায়গা ধরে, সেখানেই তারা করবে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনার যে মাথাভাঙ্গা, গোরাই, মধুমতি, কৃষ্ণা, এই চন্দনা, এইসব নদীগুলি হচ্ছে এদের ডিস্ট্রিবিউটরি, এখান থেকে পানিটা এইসব নদীতে যায়, এই পদ্মা থেকে। এই নদীগুলির মোহনা, মানে পদ্মার সাথে যে মানে সংযোগ জায়গা ওইসব, তারপরে এই নদীগুলিকেও তারা আরো বেশি গভীর করবে, এখানেও পানি আরো বেশি থাকবে। অর্থাৎ পানি যদি বেশি থাকে বেশি দিন ধরে, তাহলে কিন্তু আপনার যে রিজার্ভার, যেটা আমাদের যে আন্ডারগ্রাউন্ড, এটাও রিচার্জ হবে। রিচার্জ হলে আপনি সেখান থেকে পানি উত্তোলন করে সেচও করতে পারবেন, শ্যালো দিয়ে আপনি সেচ সেচ করতে পারবেন। এই এটা হচ্ছে এটা। আর একটা তিস্তা নিয়ে যে প্রজেক্ট তারা করতে চাচ্ছেন, তিস্তায় কিন্তু অলরেডি একটা বাঁধ আছে। তিস্তায় যে ডালিয়া পয়েন্টে যে বাঁধটা, সেটাও গজলডোবার মতো বাঁধ। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে উপরে থেকে তো পানি আসে না। যদি পানি না আসে, এটা ডাইভার্সন ব্যারেজ, আর এটা হলো স্টোরিং ব্যারেজ। এই ডাইভার্স যদি পানি না আসে, তাই কি ডাইভার্ট করবে? পানি আসে এই শুষ্ক মৌসুমে। বর্ষাকালে পানি দিয়ে তো আমাদের কোনো লাভ নাই, সেখানে তো প্রচুর পানি, ব্যাপক পানি, বরং ভেঙে যায় এসে। তো সেই জন্য আহ আপনার শুধু এই ডাইভার্সন, এটা যে ব্যারেজটা করা হচ্ছে, এটা অকার্যকর ফেলছে, কারণ আপস্ট্রিম থেকে কোনো পানি দিচ্ছেই না বলা বলা যায়।
সেই জন্য হাইড্রোলজিস্টরা, বাংলাদেশের অনেক হাইড্রোলজিস্টদের সাথে আমি আলোচনা করি, তারা একটা নতুন আধুনিক আধুনিক পদ্ধতির কথা ভাবছেন, মোর নেচার বেস। সেটা হচ্ছে যে অফ চ্যানেল স্টোরেজ, আপনার ডিস্ট্রিবিউটেড স্টোরেজ চেইন করা। অর্থাৎ যেমন ধরেন যে এই এই তিস্তায়, তিস্তা একটা ব্রেইডেড রিভার, অর্থাৎ এর এর কিন্তু বেনির মতো অনেকগুলি চ্যানেল, অনেকগুলো 7-8 কিলোমিটার হয়ে যায় আপনার এপার থেকে ওপার। কিন্তু শুষ্ক মৌসুমে পানি কিন্তু একটা চ্যানেল দিয়ে যায়, একটা বা দুইটা চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাকি চ্যানেলগুলি অফ থাকে, অফ চ্যানেল। আবার চ্যানেল চেঞ্জ হয়। আপনার এই অফ চ্যানেলগুলিকে যদি আপনার এমব্যাঙ্কমেন্ট দেন এবং দুই পাশে রেগুলেটর বসান, তাহলে কিন্তু বর্ষাকালে প্রচুর পানি আপনি এখানে ধরে রাখতে পারেন অফ চ্যানেলে। প্লাস যে ফ্লাড প্লেন গুলি আছে, প্লাস যে আপনার যে ছোট ছোট নদী আছে, সেই নদীগুলিকে যদি এমব্যাঙ্কমেন্ট করেন, রেগুলেটর লাগান, তাহলে বর্ষাকালে যে পানি আসবে সে পানি ধরে রাখেন। ধরে রেখে আপনার শুষ্ক মৌসুমে, অর্থাৎ মার্চ এপ্রিল, যে বৈশাখ জ্যৈষ্ঠ, যে সময় সবচেয়ে বেশি খরা, ওই সময় আপনি পানি ছেড়ে দিলেন। এই অল্প অল্প করে পানি যতটুকু দরকার আপনি পানি ছেড়ে দিলেন, দিলে আপনার কৃষিকার্যটা চালাইতে পারতেছেন। আপনি যে ফ্লাড ইরিগেশন না করে আপনি যদি ড্রিপ ইরিগেশন করেন, আপনার যদি মানে সাশ্রয়ী ইরিগেশন করেন, আপনার ফসল যদি সেই রকমের ফসল দেন, তাহলে আমরা কিছুটা হলেও আমাদের এটা ফিরে আসবে, আমাদের কৃষিটা ফিরে আসবে, বায়োডাইভার্সিটি ফিরে আসবে। অর্থাৎ পানিকে বর্ষাকালে আমরা বিভিন্ন জায়গায় ধরে রাখতে পারি। এটা আপনার যে অফ চ্যানেল, তারপরে আপনার যে ওই ফ্লাড প্লেন, এইসব জায়গায় এটা একটা নেচার বেসড সিস্টেম। এই সিস্টেমের কথা কিন্তু কিছু কিছু হাইড্রোলজিস্টরা বলছেন। আবার আরেকটা আছে যেটা পদ্মা ব্যারেজের মতো বড় একটা প্রজেক্ট, নদীতে আপনি পানি রাখতেছেন, যদি ফেল হয় সব ফেল। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা একটু রাজনীতির প্রসঙ্গে যাই। যে এই যে আমি দেখলাম যে আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে মানে প্রজেক্ট গুলো হাতে নিচ্ছে, যে কাজগুলো হাতে নিচ্ছে, তার মধ্যে হলো এই যে ব্যারেজ তৈরি করা, পানি সংকটের সমাধান করা, পদ্মা অথবা তিস্তার পানি কিভাবে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমাদের পানি যে ভারত দিচ্ছে না তার বিপরীতে আমরা কি করতে পারি, এ ধরনের নানা ধরনের প্রজেক্ট তারা হাতে নিচ্ছে। আবার আমরা এটাও দেখলাম যে আমাদের এর আগের যে উদাহরণগুলো আমরা দেখেছি, যে নতুন একটা সরকার গঠন হওয়ার পর সরকার প্রধান প্রথমেই ভারতে এক ধরনের মানে ভারত সফর যে তারা শুরু করতো, এবার আমরা আমাদের সরকার প্রধান ভারতেও প্রথম গেলেন না, বরঞ্চ মালয়েশিয়া হয়ে বেসিক্যালি চীনেই গেলেন। তো এই যে ব্যারেজ তৈরি করা, পদ্মা ব্যারেজ বলেন, তিস্তা ব্যারেজ বলেন, এদিকে বেশি গুরুত্ব দেওয়া, চীন সফর করা, এগুলোর মাধ্যমে কি ভারতের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে কোনো টানাপোড়েন আপনি অনুভব করেন? দেখেন, অত্যন্ত একটা জটিল আহ, অবস্থায় কিন্তু বাংলাদেশ আছে পানির ব্যাপারে। আপনি দেখেন যে গঙ্গা যে চুক্তিটা 30 বছর আগে করা হয়েছে, রাফলি এই বছরের ডিসেম্বরের 11 তারিখে কিন্তু এটা এক্সপায়ার করে যাবে। এটার ওই পর্যন্তই। এখন এটাকে রিনিউ করতে হবে। যদি আপনি রিনিউ করেন যেভাবে আছে ঠিক সেইভাবে, তাতে যে খুব সমস্যার সমাধান হবে তা তো না। এই 30 বছরে তো আমরা দেখছি যে আমাদের সুন্দরবনের পশ্চিমাংশ লবণাক্ত হওয়ার ফলে সুন্দরী গাছের ডাই ব্যাক হচ্ছে, আপনার নদীগুলি শুকিয়ে যাচ্ছে। তার জন্যই তো এই পদ্মা ব্যারেজের করতে হইলো। সুতরাং আমাদের একটা নতুন চুক্তি করতে হবে, যে চুক্তিতে আহ পানি এনশিওর করতে হবে, শুধু পার্সেন্টেজ না, কি পরিমাণ পানি আসবে, যেটা 77 সনের যে একটা হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল সেখানে। তারপরে আপনার আর্বিট্রেশনের ব্যবস্থা থাকতে হবে, গ্যারান্টি ক্লজ থাকতে হবে, এনভায়রনমেন্টাল ফ্লো এনশিওর করতে হবে, যেটা আধুনিক চুক্তিগুলিতে সেগুলো আছে। সেগুলো তো সময় আমাদের নাই, আমাদের সেই রকম সময় কিন্তু নাই। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করতে পারি? আমরা চুক্তি ছাড়া কিন্তু থাকা খুবই খারাপ। আমাদের 8 বছরের চুক্তি ছাড়া ছিলাম এই গঙ্গার, তখন কিন্তু পানি ইচ্ছে মতো দিত, একসময় বন্ধই করে দিতে পারে ইচ্ছে করলে তারা, শেষ গ্রীষ্মকালে, শুষ্ক মৌসুমে। সুতরাং চুক্তি আমাদের রাখতে হবে। তা আমি মনে করি কি, ব্যক্তিগত ভাবে আমার হচ্ছে যে আমরা বর্তমান চুক্তিটাকে এক্সটেন্ড করি 2-3 বছরের জন্য। এই 2-3 বছরের মধ্যে আমরা ডিপ্লোমেসি, আপনি এক্সটেন্ড করবেন কি? আমি চাইলেই তো হবে না, কিন্তু ওরা না চায়। আমাদের সেটা চেষ্টা করতে হবে
আমাদের তো সেটা চেষ্টা করতে হবে, আমাদের তো লেভারেজ আছে, আমাদের লেভারেজ আছে না, তাদেরকে আমরা 10টা নৌপথ দিছি, ট্রানজিট দিছি, অনেক কিছু আছে। একেবারে যে লেভারেজ নাই তা তো না, আমাদেরও কিছু করার আছে। এখন যদি আপনি 2-3 বছরে করেন, পানিকে আপনার অগমেন্ট করতে হবে, পানিকে বাড়াতে হবে। গঙ্গার পানি কিন্তু কমে গেছে, কারণ প্রচুর পরিমাণের তারা পানি উইথড্র করে ইরিগেশনের বিভিন্ন পারপাজে করে। আপনার কানপুরে তারা পানি নেয় তাদের সিটির জন্য বহুত। এখন পানি অগমেন্ট আপনি কিভাবে করতে পারেন সেটা যদি আপনি একটা অডিট করেন, দেখেন যে ফারাক্কা পয়েন্টে শুষ্ক মৌসুমে যে পানিটা আসে, 75% পানি আসে নেপালি নদী থেকে। নেপালের থেকে যে ঘাগর নদী, আপনার গন্ডক নদী, নারায়ণী নদী, কোশি নদী, এই নদীগুলি দিয়ে যে পানি পশ্চিমবাংলা বিহার এবং কিছুটা উত্তরপ্রদেশের ওই একটা গান্ধার ঘাগর নদী, এই নদীগুলি দিয়ে কিন্তু পানিগুলি আসে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শুষ্ক মৌসুমে ভারতের যেসব আছে, যে এদের যে ট্রাইবেটরি আছে, যমুনা নদী বিশেষ করে, সেগুলি হচ্ছে বর্ষার পানি। বর্ষা পানি বর্ষাকালে পাওয়া যায়, কিন্তু শুষ্ক মৌসুমে এইসব নদী থেকে পানি আসে না। এইসব নদী থেকে তখন পানি আসে নেপালি নদীর পানি। নেপালের যে হিমালয়ে যে গ্লাসিয়ার আছে, হিমবাহ, তারপর স্টোমেল্ট, ওইগুলি পানি তখন এইদিকে আসে। সুতরাং আমরা নেপালকে তো ইনক্লুড করতে পারতেছি না, আমাদেরকে নেপালকে ইনক্লুড করতে হবে। এখন এখানে একটা সুযোগ ছিল, হয়তো আশা করি আমাদের পানি সম্পদ মন্ত্রী মহোদয় এই বিষয়টা নেবেন, যে এই ব্রহ্মপুত্র নদী, যেটা চীনে ইয়ারলুং শাংকো বলে পরিচিত, যখন অরুণাচলে ঢুকে তখন এরা সিয়াং নাম নেয়, দিবাং বা সিয়াং, পরে এটা ব্রহ্মপুত্র নামে আসে। এই অরুণাচলের সীমান্ত থেকে সামান্য দূরে গ্রেট বেন্ড বলে জায়গা আছে, যেখানে এই নদীটার উপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা জল বিদ্যুৎ কেন্দ্র চীন করা শুরু করে দিচ্ছে, মানে সব প্ল্যানিং হয়ে গেছে। এখানে তারা কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে প্ল্যান করছে, 60,000 মেগাওয়াট থেকে 70,000 মেগাওয়াট। কেন ইমাজিন, 60,000! আমাদের বাংলাদেশের টোটাল ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে আপনার 18,000 মেগাওয়াট। 3 গুণ বিদ্যুৎ উৎপাদন করবে এই নদীর করে। এখন ভারত এখানে উদ্বেগ প্রকাশ করছে, ব্যাপকভাবে করার কথা। এই পানি কিন্তু বাংলাদেশেও আসে, ওইখানে যদি ড্যাম বাস্ট হয় বা পানির যে ফ্লো রেজিম যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের উপরও ইম্প্যাক্ট হবে, কম বেশি হবে। ভারতের আসাম বা অরুণাচলের মতো অতটা না, কিন্তু আমাদের উপরও কিছুটা হবে। সুতরাং আমরা মাল্টি কান্ট্রি ডিপ্লোমেসি পানির ব্যাপারে চালু করার জন্য আমরাও কিন্তু খুব মানে পলাইট ওয়েতে চায়নাকে বলতে পারি, তুমি আমাদেরকে তথ্য দাও, এটা করো, এই 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 তোমার এই নতুন প্রজেক্ট সম্বন্ধে, এই ব্রহ্মপুত্র প্রজেক্ট সম্বন্ধে আমরাও জানতে চাই। সেটা কিন্তু ইনিশিয়েট করলেন আপনি, যে 3 দেশীয় একটা বিষয়, 3 দেশীয় একটা আলোচনা। এটার মাধ্যমে আমরা তখন একটা প্রেসিডেন্স করলাম, যে আমরা ওই গঙ্গার পানিতে যে নেপালকে ইনক্লুড করার জন্য আমাদের কঠিনভাবে এই পানি কূটনীতিতে মানে সময় ব্যয় করতে হবে। অর্থাৎ আমি সাজেস্ট করছি, অনেক জায়গায় সাজেস্ট করছি, যে আমাদের ফরেন মিনিস্ট্রিতে একটা সেল থাকা উচিত। সেই সেলটা হবে পানি কূটনীতি সেল, যেখানে হাইড্রোলজিস্টরা থাকবেন, ইকোলজিস্টরা থাকবেন, তারপরে ইন্টারন্যাশনাল রিভার আইনের এক্সপার্টরা থাকবেন। এরা মিলে একটা সেল থাকবে, তারা আপনার সব যুক্তি তর্ক এবং সবকিছু, যেমন আমাদের অনেক তথ্য নাই তো। আমাদের এখন যেটা জেআরসি আছে, জয়েন্ট রিভার কমিশন, এটা একটা বৈঠক ভিত্তিক অর্গানাইজেশন, বৈঠক হয়, কিন্তু জিআরসি কে আরো বেশি স্ট্রং করতে হবে। জিআরসি কে যদি আপনি স্ট্রং করতে না পারেন, ভারত যদি স্ট্রং করতে না দেয়, আপনি নিজে একটা ফরেন মিনিস্ট্রি একটা সেল করেন না কেন, অথবা জাতীয় নদী রক্ষা কমিশনের আওতায় একটা সেল করেন, যেটার কাজই হবে বিভিন্ন যুক্তি তর্ক স্ট্র্যাটেজি ঠিক করা আমাদের নদী। কারণ কি, আমাদের তো শুধু একটা নদী না, তিস্তা নদী না, এই গঙ্গা নদী না, আমাদের তো রিস্টারই আছে আরো 54টা নদী, তার মধ্যে 3টা নদী বাংলাদেশ থেকে ভারতে যায়। কিন্তু এর বাইরেও অনেক নদী আছে, প্রায় 124টা নদী, মানে ছোট ছোট খালের মতো ছড়া। কিন্তু আরো অনেক নদী আছে যেগুলিকে আপনার লিস্টেড করা হয় নাই, যে কোনো কারণেই হোক করা হয় নাই। 1972 প্রথম দিকে এগুলি তো আপনি যেগুলি বললেন, আপনি যে কথাগুলি বললেন, এগুলি তো আসলে প্রত্যাশার কথা, পরিকল্পনার কথা, এগুলো তো আর আমার আপনার হাতে না।
এটা হলো সরকার এটা কতটুকু করতে পারবে, এখানে একটা ডিপ্লোমেসির ব্যাপার আছে। সরকার ভারতকে রাজি করাতে পারবে কিনা। আমি চাইলেই তো ভারত রাজি হয়ে যাবে না। আপনি আপনাদের সঙ্গে আলোচনায় মানে আপনার ওয়াটার ডিপ্লোমেসিতে ভারতকে বলবেন যে আপনার চীনকেও ইনক্লুড করতে চাইবেন, ভারতকে হাসি মুখে রাজি হয়ে যাবে? তা তো আর হবে না। না, তো এখানে এই এখানে মানুষ তো চীনকে, আপনি যদি চীনকে ইনক্লুড করেন তাহলে গঙ্গা চুক্তি কি তারা উম, এই করে দিবে নাকি, এক্সপায়ার করে যেতে দিবে, অর্থাৎ যত রিনিউ করলো না চীনের জন্য, সেটা তো আর একটা ক্ষতিকর হবে। তার অল্টারনেটিভ কি? তারও অল্টারনেটিভ আছে। আমরা এই যে আহ, গঙ্গা ব্যারেজ করতেছি কার সহযোগিতায়? চীনের সহযোগিতায় না, বাংলাদেশ নিজে ডিজাইন করছে, তার সেই এক্সপার্টিস আছে, এবং সে ফাইন্যান্স তো নিজে করবে। সে তো চীনের কাছে ফাইন্যান্স চায় নাই। আমরা এখানে কেন চীনের কাছে আমরা ফাইন্যান্স চাই? এটা আমরা নিজেরা করি না কেন? আমরা নিজেরা করলে তো ভারতের কিছু বলার নাই। যেমন গঙ্গা ব্যারেজে জিজ্ঞেসই করে নাই এই শহীদ অ্যানি, সে বলছে যে এটার কোনো ইম্প্যাক্ট ভারতে পড়বে না, ব্যাক ওয়াটার কোনো ওয়াটার ওইখানে ক্ষতি হবে না, আসলে ক্ষতি হবে না, এটা কোনো ইম্প্যাক্ট নাই। এত ডাউন স্ট্রিমে করা হয়েছে, 145 কিলোমিটার ডাউন স্ট্রিমে। তা আমরা যদি নিজেরা করি, চায়নার কাছে আমরা এটা নিয়ে চায়নার কাছে আমরা যাবো কেন? আমি তো মনে করি, অথবা যদি অন্য কোনো দেশে যাইতেই হয় তাহলে আমরা আমেরিকার কাছে যাই না, কারণ আমেরিকার এত বড় চুক্তি আমরা করলাম, আমেরিকাকে আমরা বলি। আমেরিকার তো মিসিসিপি নদী, বড় বড় নদী, সবগুলো ওদের এক্সপার্টিজ আছে। ওদের যে ইউএস আর্মি ইঞ্জিনিয়ারিং কোর আছে, তাদের কঠিন এক্সপার্টিজ আছে, মিসিসিপি নদী সব তাদের আন্ডারে, তারা এগুলো মেনটেন করে। তারা রিভার ম্যানেজমেন্টের এক্সপার্ট। ইউনিভার্সিটি জর্জিয়াতে আপনার রিভার রিসার্চ সেন্টার আছে, তাদেরকে আপনি ইনভলভ করেন, তাদেরকে ইনভলভ করে অনেক আপনারা ধন্যবাদ, করেন। অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু আমার মাথার উপর দিয়ে গেল। আমি জানি না আমাদের দর্শকদের কি অবস্থা, তবে আমরা এটুকু অন্তত বুঝতে পেরেছি যে ভারতের সঙ্গে পানি নিয়ে আমাদের সম্পর্ক খুব একটা মধুর নয়। ভারত যে কোনো কারণে হোক, আমাদের দেশ, আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক কিছুই নদীর পানির উপর নির্ভরশীল, এবং ভারত নির্মম ভাবে আমাদের এই প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে আসছে অনেকদিন ধরে। তারা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে ফারাক্কাকে কেন্দ্র করে অথবা তিস্তাকে কেন্দ্র করে, তার সবই আমাদের জন্য ক্ষতিকর হচ্ছে, কিন্তু এটা ভারতের এতে কিছু যায় আসে না। তারা তাদের কথাই কেবল ভাবছে, এবং এর বিপরীতে আমাদের কি করণীয় এটা আমাদেরকে ঠিক করতে হবে। এবং সেই ঠিক করার ক্ষেত্রে ভারত সবগুলোতেই খুব খুশি হয়ে আমাদেরকে সম্মতি দিবে সেটাও মনে করার কোনো কারণ নেই। তার মধ্যে আমাদের কি ব্যবস্থা নিতে হবে, আমরা কার সঙ্গে মিলিত হব, চীনের সঙ্গে নাকি আমেরিকার সঙ্গে, নাকি নিজের শক্তি দিয়ে করব, সেগুলো নির্ভর করবে এই সরকারের দূরদৃষ্টির উপর। প্রিয় দর্শক, আমরা সেটা দেখার অপেক্ষায় থাকলাম। যদি আরো আলোচনা হোক, আমরা সেটাও চাই। চীনে শহীদুদ্দিন অ্যানির যাত্রা সফল হোক, এই প্রত্যাশা আমাদের থাকবে। সবাই ভালো থাকবেন, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।